এই পাহাড়কে ছেনি হাতুড়ি দিয়ে শুধু ওপর দিক থেকে কেটে এই স্ট্রাকচারটা করা হয়েছে। এই যে পাহাড় দেখুন, এই পাহাড় কেটে করা হয়েছে। এই যে বড় কমপ্লেক্সটা দেখছেন, যার ভেতরেই সব পৃথিবীর সর্ববৃহৎ মনোলিথিক স্ট্রাকচারের কৈলাস মন্দিরটা আছে, এইটার ব্যাকআপ দিয়েছিলেন রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ ওয়ান। এইটি ইলোরার 10 নম্বর গুহা। এই গুহাটির নাম বিশ্বকর্মা গুহা, আবার এটাকে কার্পেন্টার গুহাও বলা হয়। এটি ইলোরায় সবচেয়ে বড় চৈত্য গুহা। এটি ইলোরা গুহার 29 নম্বর গুহা, শিবের তাণ্ডবরত মূর্তি। এই গুহাটিও হিন্দু গুহা এবং ভগবান শিবকে সমর্পিত করা। বিভিন্ন ভঙ্গিমায় ভগবান শিবের বিভিন্ন মূর্তি এই গুহাতে কিন্তু আপনারা দেখতে পাবেন। ঔরঙ্গাবাদে আমাদের দ্বিতীয় দিন। কাল গেছিলাম অজন্তা, আজ যাচ্ছি ইলোরা দেখতে। ইলোরার সাথে আরো 6টা পয়েন্ট দেখবো। দৌলতাবাদ দুর্গ, বিবিকা মকবরা, পানিচাক্কি, টেক্সটাইল ফ্যাক্টরি, অনেক কিছু দেখার আছে এখানে। রাস্তাটা অজন্তার যাওয়ার পথেই ন্যাশনাল হাইওয়ে 753F দিয়ে যেতে হয়। এখান থেকে ঔরঙ্গাবাদ থেকে ইলোরার দূরত্ব 33 কিলোমিটার মতো। এ যাত্রায় আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সকাল 8টায় ঔরঙ্গাবাদ থেকে। পথে কৃষ্ণেশ্বর মন্দির দেখে হালকা ব্রেকফাস্ট করে আমরা 9টা সাড়ে 9টা নাগাদ গিয়ে পৌঁছেছিলাম ইলোরা গুহা কমপ্লেক্সের গেটে, যেটা কৃষ্ণেশ্বর মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। চলে এসছি আজকে দ্বিতীয় স্পট ইলোরা কেভস দেখতে। ওই যে দেখুন দূরে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টা সহ্যাদ্রি পাহাড়ের খাঁজে এই কেভস গুলো আছে 2 কিলোমিটার জুড়ে। আর গেট দিয়ে ঢুকে তাড়াতাড়ি চলে গেলাম টিকিট কাউন্টারে। এখানে ভারতীয়দের জন্য টিকিট ফি 40 টাকা, ফরেনারদের জন্য 600 টাকা, ক্যামেরা ফি 25 টাকা। এই কমপ্লেক্সটা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, প্রতি মঙ্গলবার বন্ধ থাকে। আপনারা আসার সময় এই তথ্যগুলি একটু মাথায় রাখবেন। ধীরে ধীরে টিকিট কাটার পর চলে এলাম যেখানে টিকিট পাঞ্চিং হয়ে ভেতরে ঢুকতে দেবে সেই জায়গায়। টিকিট পাঞ্চিং করে খুব সুশৃঙ্খলভাবে আমরা ঢুকে পড়লাম গুহার মেন কম্পাউন্ডে। প্রচুর লোক, 26শে জানুয়ারি থাকায় প্রচুর লোক সেদিন কিন্তু এই ইলোরা গুহাতে এসছিলেন। ইলোরা গুহা কমপ্লেক্সের ভেতরটা ভীষণ বড়। এই পৌঁছালাম ইলোরার কেভস এর কম্পাউন্ডে। সামনেই কেভ লেখা আছে, কেভ নাম্বার 17 to 34। ওইদিকে যেতে হবে, ওইদিকে। হ্যাঁ, ওইদিকে ওই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই গাড়ির সার্ভিসে যেতে হবে। আর এইদিকে হচ্ছে কত নম্বর কেভ সেটা সামনে গেলে বুঝতে পারবো। বিশাল বড় কম্পাউন্ড, ছড়ানো পুরো অনেকটা জায়গা জুড়ে কম্পাউন্ডটা ছড়ানো। তাহলে এদিকেই যাই ফার্স্টে। কম্পাউন্ডে ঢুকেই আমরা সামনেই পেয়েছিলাম একটি বিরাট মাঠ। আমরা এই মাঠের ওপর দিয়েই চলে এসেছিলাম। এসেই সামনে যেটা পেয়েছিলাম সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এসেই পেয়েছিলাম এখানকার বিখ্যাত 16 নম্বর কৈলাস গুহার কেভ। এখন আমি দাঁড়িয়ে আছি ইলোরা গুহা কমপ্লেক্সের সামনে। এই যে গুহাটা দেখছেন, এটা 16 নম্বর সবচেয়ে আকর্ষণীয় গুহা, কৈলাস মন্দির। এটি তৈরি করেছিলেন রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ ওয়ান। আসলে এই গুহা কমপ্লেক্সগুলো তৈরি হয়েছিল 600 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে। মূলত 2 কিলোমিটার ব্যাপী, এই যে পেছনের পাহাড়টা দেখছেন, 2 কিলোমিটার ব্যাপী এই কমপ্লেক্সটা রয়েছে। প্রায় 34টা গুহা আছে। প্রথম 1 থেকে 12টা হচ্ছে বুদ্ধিস্ট গুহা কমপ্লেক্স। এগুলো তৈরি হয় মোটামুটি 600 থেকে 800 শতাব্দীর মধ্যে। সেকেন্ড গুহা কমপ্লেক্সটা হচ্ছে হিন্দুদের, 13 নম্বর থেকে 29 নম্বর গুহা অবধি। এগুলো তৈরি হয় মোটামুটি ওই 600 থেকে 800-র মধ্যে। আর লাস্ট যে রইল 30 নম্বর থেকে 34 নম্বর, এগুলো জৈন গুহা কমপ্লেক্স। এইগুলো তৈরি হয়েছিল মূলত 800 থেকে 1000 শতাব্দীর মধ্যে। আর এই পুরো কমপ্লেক্সগুলোর পৃষ্ঠপোষকতা মানে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিয়েছিলেন রাষ্ট্রকূট ও চালুক্য রাজবংশের রাজারা। এই যে বড় কমপ্লেক্সটা দেখছেন, যার ভেতরেই সব পৃথিবীর সর্ববৃহৎ মনোলিথিক স্ট্রাকচারের কৈলাস মন্দিরটা আছে, এইটার ব্যাকআপ দিয়েছিলেন রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ ওয়ান। আমরাও ধীরে ধীরে জুতো খুলে এই 16 নম্বর গুহায় প্রবেশ করলাম। গুহায় ঢোকার মুখটি বা তোরণদ্বারটি অসাধারণ সুন্দর। পুরো তোরণ জুড়ে হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। অসম্ভব সুন্দর এই তোরণদ্বারটি পেরিয়ে আমরা ধীরে ধীরে ঢুকলাম 16 নম্বর গুহার ভেতরে। ঢুকেই বিস্ময়, এই গুহাটি
ভেতরে মন্দিরটি যেটি আছে মনোলিথিক স্ট্রাকচারের কৈলাস মন্দির এতটাই বড়, দেখতে গেলে হাফ বেলা আপনার এখানেই চলে যাবে। আমি পুরো 34টার মধ্যে বেশ অনেক কটা গুহাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এবং তাই কিছু এই মন্দিরগুলোর বেশ বিখ্যাত কিছু প্যানেল আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ঢুকতেই প্রবেশপথের একধারে সৌভাগ্যের দেবতা গণেশের মূর্তি, ঠিক সামনেই সোজাসুজি দুদিকে দুটো হাতিযুক্ত গজলক্ষ্মীর মূর্তি। প্রবেশপথের যেদিকে গণেশের মূর্তি তার ঠিক বিপরীত দেওয়ালে এই মহিষাসুর মর্দিনী মা দুর্গার মূর্তি। এই মূর্তিটি দেখে ধীরে ধীরে আরও ভেতরে আমরা এগিয়ে চললাম। এই যাওয়ার সময় আবার দেখুন গজলক্ষ্মীর প্যানেল, এই গজলক্ষ্মীর মূর্তির প্যানেল। দুই পাশে দুই দেবী গঙ্গা ও যমুনার মূর্তি। বাঁদিকে ঢুকতেই দেখুন সুর ভাঙা পাথরের হাতির মূর্তি। প্রবেশ তোরণের গায়ে এই ভাস্কর্যগুলো আপনার নজর টানতে বাধ্য। প্রবেশ তোরণের গায়ে মা দুর্গার মূর্তি। পাথরের হাতির পাশে দুদিকে দুটি এরকম বড় স্তম্ভ, ঠিক 20 টাকার। পেছনে ইলোরা মন্দিরের যে ছবিটি আমরা দেখি, মনে পড়ছে কি তার কথা? চলুন এবার আপনাদের দেখাই এই কৈলাস মন্দিরের একটি বিখ্যাত প্যানেল, যে প্যানেলটা মন্দিরের বিভিন্ন জায়গায় বারবার আছে। এই প্যানেলটার নাম হলো রাবণ অনুগ্রহ প্যানেল। মানে দৈত্যরাজ রাবণ তার দম্ভে ও শক্তিতে বলীয়ান হয়ে, যেহেতু সে পরম শৈব উপাসক ছিল, শিবকে শুদ্ধ কৈলাস পাহাড় শুদ্ধ এই যে এইটি হাতে দু হাতে তুলে নিয়ে আসতে চাইছিল, এবং শিব মৃদু হেসে পায়ের আঙ্গুল দিয়ে তাকে দাবিয়ে রেখেছিল। এই হলো রাবণ অনুগ্রহ প্যানেলটি। এই হলো রাবণ অনুগ্রহ প্যানেলটির আরেকটি দিকের ভাস্কর্য। এই দেখুন তলায় দশানন রাবণ বসে রয়েছে, আর ওপরে শিব পার্বতী কৈলাসে বসে রয়েছেন, আর ঠিক তলায় দশানন রাবণ এই শিব পার্বতী বসে রয়েছেন। আর এর ঠিক তলাতেই দেখুন 10 হাত 10 মাথাযুক্ত রাবণ পুরো কৈলাসকে দু হাতে তুলে নিতে চাইছে, আর শিব পায়ের আঙ্গুল দিয়ে তাকে দাবিয়ে রেখেছে। রাবণ অনুগ্রহ প্যানেলটি কিন্তু কৈলাস মন্দিরের বিভিন্ন জায়গায় বারবার আছে, এবং খুবই চিত্তাকর্ষক এই বর্ণনা শুদ্ধ এই প্যানেলটি। এইটি মহাভারতের প্যানেল। যেদিকে মন্দিরের মহাভারতের প্যানেল আঁকা, তার ঠিক উল্টো দিকে রামায়ণের প্যানেলও আছে। সমস্ত মন্দিরটি মনে হবে যেন অসংখ্য হাতির পিঠের ওপর দাঁড় করানো। এই জন্তুগুলো দেখলে সেটাই বোঝা যায়। এবং ঠিক তার পাশেই দেখবেন এই রামায়ণের প্যানেল, এবং অপর দিকে মহাভারতের যুদ্ধশুদ্ধ সমস্ত এই প্যানেলগুলি মুদ্রিত রয়েছে। তলা দেখা শেষ, এবার আস্তে আস্তে সিঁড়ি বেয়ে আমরা গেলাম মন্দিরের ওপর ভাগে, যেখানে মূল গর্ভগৃহে কৈলাসপতি শিব আছেন। এই সিঁড়ি 2 রাউন্ড সিঁড়ি ভেঙে
উঠলে সিঁড়িগুলোর ধাপও খুব নিয়ন্ত্রিতভাবে বানানো, উঠতে কোনোই কষ্ট হয় না। এই সিঁড়ি বেয়ে উঠেই আপনি পৌঁছাবেন মন্দিরের বিমান অংশে। এই বিমান অংশের একদিকে সামনে নন্দী মণ্ডপ, আর ঠিক তার উল্টো দিকে সোজাসুজি আছে কৈলাসপতি শিবের মন্দির, মূল গর্ভগৃহ। এবার আমরা পৌঁছালাম এটা বিমান অংশে। বিমান অংশের ঠিক সামনেই দেখুন সুসজ্জিত অলঙ্কৃত নন্দী মণ্ডপ। কৈলাসপতির সেবায় মূল মন্দিরের দ্বারে দ্বারপাল, দুদিকে দুজন দ্বারপাল সর্বদা প্রস্তুত কৈলাসপতির সেবায়। এই ডান দিকের এবং বাঁ দিকের দুদিকের দুই দ্বারপাল। আমরাও আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। গর্ভগৃহে প্রবেশ করে কৈলাসপতিকে প্রথম দর্শন। মূল গর্ভগৃহের সিলিংয়েও অসম্ভব সুন্দর কার্ভিংয়ের কাজ, সাথে যে পিলারগুলির ওপর মন্দির ধরা আছে সেই পিলারগুলিতেও অসম্ভব সুন্দর কার্ভিংয়ের কাজ, অসম্ভব সুন্দর অলঙ্করণ। এবার দু চোখ ভরে মন্দিরের মালিককে দেখা, যার জন্য এতদূর আসা। মন্দির থেকে বেরিয়ে এবার উল্টো দিকে নন্দী মণ্ডপের দিকে এলাম। সেখানে গিয়ে দেখি কি আছে। নন্দী মণ্ডপে ঢোকার রাস্তাটাও অসম্ভব সুন্দর, চারদিকে অসম্ভব সুন্দর মণ্ডপটা কার্ভিং করা আছে। মন্দিরের ভেতরের অলঙ্করণের কাজ বেশ কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। নন্দী মহারাজ নিজেও কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছেন। তাও নন্দী মহারাজ সোজা শিব মন্দিরের দিকে মুখ করে আজও বসে আছেন। মহারাজের গায়ের অলঙ্করণও পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রায় 1400 বছর আগে পুরো গোটা পাহাড় কেটে যে মন্দির বানানো হয়েছিল, এই পাথরের গায়ে এখনো ছেনি হাতুড়ির দাগ বিদ্যমান। পুরো মন্দিরে ঘুরতে ঘুরতে শুধু এটাই মনে হচ্ছিল যেন 1400 বছর আগের টাইম ফ্রেমে আটকা পড়ে গেছি। তথ্য বলছে প্রায় 7000 লোক 150 বছর, মানে শ্রমিকদেরও 3টে জেনারেশন এখানে কাজ করেছে, তারপর এই গুহাটা তৈরি হয়েছে। এটা গ্রিসে যে পার্থেনন দেখেছেন, পার্থেননের থেকে প্রায় ডবল এর ব্যাপ্তিটা। আর এই পুরো স্ট্রাকচারটা একটা মনোলিথিক স্ট্রাকচার, মানে এখানে কোনো জোন নেই পাথরে, একটাই পাথরে তৈরি এটা। আর সবচেয়ে আনন্দের কথা কি জানেন, বা বিস্ময়ের কথা হচ্ছে প্রায় 2 লক্ষ টন রাবিশ বেরিয়েছে, পাথরের টুকরো। এই রাবিশ এখন যেমন আমরা হাইড্রা বা এরকম ভারী যন্ত্র ছাড়া জিনিসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায় না, এইরকম জিনিসের হেল্প ছাড়া এখান থেকে পুরো রাবিশ সরানো হয়েছে। এটাও কিন্তু একটা বিষয়। আমাদের 20 টাকায় দেখবেন এই লোরার ছবিটা দেওয়া আছে 20 টাকার পেছনে।
যখন মন্দির দেখা শেষ করে বেরিয়ে আসব, দেখছি এক স্থানীয় গাইড প্রচুর সংখ্যক বিদেশির একটি দলকে মন্দিরের সমস্ত স্কাল্পচার বোঝাচ্ছেন, আর বিদেশিরা অবাক বিস্ময়ে তার বক্তব্য এবং মন্দিরটা দেখছেন। দেখে ভারী ভালো লাগলো ভারতীয় হিসাবে। কি অপূর্ব শিল্পকলা আমাদের পূর্বপুরুষরা বানিয়েছিলেন আর আমাদের জন্য ছেড়ে গেছিলেন, যাতে আগামী প্রজন্মে আমরা এগুলো দেখতে পারি ও সারা পৃথিবীকে দেখাতে পারি। ভারতীয় হিসাবে এর থেকে বেশি গর্ব আর কিসেই হতে পারে বলুন তো? ভেতরে মূল মন্দির দেখা শেষ হলে এই মন্দিরের পাশ দিয়ে একটি সরু সর্পিল রাস্তা আছে, যেটি এই মন্দির যে পাহাড় কেটে তৈরি হয়েছিল সেই পাহাড়ে ওঠা যায়। এইখান থেকে উঠলেই আপনারা মন্দিরটির 4টি অংশ যেমন গোপুরম বা প্রবেশদ্বার, নন্দী মণ্ডপ, বিমান ও মূল গর্ভগৃহ পরিষ্কার দেখা যায়। আর উপর থেকে মন্দিরের একটা সুন্দর এরিয়াল ভিউ আপনি নিতে পারবেন। মন্দিরের ছাদের ওপরও অসংখ্য সিংহ, এছাড়া অসংখ্য সুন্দর নকশা কাটা আছে। এখান থেকে মন্দিরটি দেখার অভিজ্ঞতাও কিন্তু অসম্ভব ভালো। আর এই যে পাহাড় আড়াআড়িভাবে কেটে তলায় নামা হয়েছিল। এই কমপ্লেক্সটা খুব বিশাল। এই দিকে দেখছেন যতদূর পাহাড় যাচ্ছে, এই দিকে থেকে শুরু করে এই পাহাড় হয়ে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরের পাহাড় অবধি 34টা গুহা এত দূর ব্যাপ্ত। মানে কৈলাস গুহা দেখার পর অন্যান্য গুহাগুলো দেখা খুব মুশকিল। আর ইলেকট্রিক ভেহিক্যাল চলে ভেতরে, কিন্তু 2 কিলোমিটার দূরে শুধু জৈন গুহার জন্য। এমনি গুহাগুলোতে হাঁটতে হবে, আপনাকে হেঁটে হেঁটে কিন্তু দেখতে হবে। তাই পুরো একটা দিন লড়ার জন্য রাখতে পারলে ভালো, না হলে মেন গুহাগুলোই দেখে চলে যেতে হবে। এই যেমন আমরা 16 নম্বর দেখে এখন হাঁটতে হাঁটতে আসছি, আপনার 15 নম্বর এসে পৌঁছালাম। এই 15 নম্বর গুহা, এই 15 নম্বর গুহায় ওঠার রাস্তা সবগুলো এরকম পর পর এবার এইদিকে গুহাগুলো যেতে হবে। চলুন 15 নম্বরে গিয়ে দেখি কী আছে।